নমস্কার সুধী দর্শকবৃন্দ, আরও একবার শুরু করছি সঙ্গে ডাক্তারবাবুকে নিয়ে সঙ্গে ডাক্তারবাবু অনুষ্ঠান। আরও আজকে একটি নতুন পর্ব আপনাদের জন্য। আজকে আমরা অতিথি হিসেবে যাকে পেয়েছি তিনি ডাক্তার অসীম কুমার দাস। পরিচয় করিয়ে দিই, তিনি ইউরোলজিস্ট, বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের সঙ্গে যুক্ত রয়েছেন। আজকে আমরা ইউরোলজি সংক্রান্ত মূত্রথলি, মূত্র, প্রস্রাব ইত্যাদি সংক্রান্ত বিভিন্ন আলোচনা করব, যেগুলো মনে হতে পারে খুব সাধারণ ব্যাপার, প্রত্যেকেরই থাকে, আবার ব্যাপারটা ততটাই গুরুতর যদি সেটাকে অবহেলা করি আমরা। আর সেই সংক্রান্ত মতামত, চিকিৎসা, সমস্যা ইত্যাদি আমরা তাঁর কাছ থেকেই জেনে নেব। সেই জন্যই ডাক্তারবাবুদের সঙ্গে করে নিয়ে আসা। আশা করি আপনারা সঙ্গে থাকবেন। সাধারণত মানুষের মনে একটা এরকম ধারণা থাকে যে ঘন ঘন প্রস্রাব যাওয়াটা কোনো একটা রোগের লক্ষণ, আবার হয়তো অনেকটা দেরি করে যাওয়াটা কোনো একটা রোগের লক্ষণ। এবার এই সঠিক সময়টা কত, মানে সময়ের গ্যাপটা কতটা থাকলে সেটা স্বাভাবিক, সেটা সাধারণ মানুষের পক্ষে খারাপ বলেও মনে হবে না, মানে ঘন ঘন বলেও মনে হবে না, আবার অতিরিক্ত দেরি হচ্ছে বলেও মনে হবে না। আচ্ছা, এই কোশ্চেনটা খুব কমন কোশ্চেন, প্রায়ই আমাদের মনে জাগে যে কেউ বলে খুব ঘন ঘন পেচ্ছাপ হচ্ছে খুব ভালো, কেউ কারো ধারণা অতটা ভালো নয়। তাই এ সম্বন্ধে আমাদের একটা সঠিক তথ্য দরকার। প্রথমেই সকলকে শুভ শারদীয় অভিনন্দন জানাই, তাদের সবাইকার যেন এই শারদীয় উৎসব সুখে শান্তিতে কাটায়। এবার প্রসঙ্গে আসা যায়। ঘন ঘন পেচ্ছাপ টার্মটা আমরা ইংরেজিতে বলি ইনক্রিজ ফ্রিকোয়েন্সি অফ ইউরিন। এটা দুরকম হতে পারে। এক ধরনের হতে পারে উনি পেচ্ছাপ করছেন অল্প অল্প করে বারে বারে, পরিমাণটা কম। আবার কারো কারো অনেকবার পেচ্ছাপ হচ্ছে কিন্তু পরিমাণটা অনেকটা বেশি। দুটো আলাদা। কিন্তু প্রথমটা আমরা জেনারেলি বলি যে ইনক্রিজ ফ্রিকোয়েন্সি বা স্টোরেজ সিমটম, আমরা ডাক্তারি পরিভাষায় বলি যে, বা ইউরোলজির পরিভাষায় স্টোরেজ সিমটম। আচ্ছা। আর দ্বিতীয়টা যখন নাম্বার সংখ্যাও বেশি হচ্ছে এবং পরিমাণও বেশি হচ্ছে, প্রকৃতপক্ষে তাদের ইউরিন প্রোডাকশনটা বেশি হচ্ছে। আচ্ছা। একে আমরা ডাক্তারি পরিভাষায় পলিইউরিয়া, মূত্র বেশি তৈরি হওয়া। মূত্র বেশি তৈরি হওয়া পলিইউরিয়া বলে। প্রথমে হচ্ছে নর্মাল ফ্রিকোয়েন্সি কত হওয়া উচিত। নর্মালি আমরা যারা নর্মাল জল খাই, অ্যাভারেজ 2 থেকে 2.5 লিটার জল আমরা খাই, তাহলে মোটামুটি 1.5 থেকে 2 লিটার ইউরিন হওয়ার কথা। এবং গ্যাপটা 2 ঘন্টা অ্যাপ্রক্সিমেটলি, আমরা যতক্ষণ জেগে থাকি 2 ঘন্টার গ্যাপে যদি হয়, সেটা চিন্তার কিছু নেই। আচ্ছা। এবার কেউ কেউ ফিল করেন কি যে প্রতি 10-15 মিনিট অন্তর অন্তর পেচ্ছাপ হচ্ছে, অথচ পরিমাণ বেশি হচ্ছে না, বা কারো কারো রাত্রে ঘুমই হচ্ছে না, ঘন ঘন পেচ্ছাপ হচ্ছে। তা এটা প্রথমেই দেখতে হবে, এটা সাধারণ লক্ষণ নয়, এর পেছনে কোনো রোগ বা কোনো সমস্যা থাকতে পারে। প্রথম আমরা কমনলি যেটা হয় বয়স্ক মানুষদের ক্ষেত্রে, পুরুষদের ক্ষেত্রে প্রস্টেটের বৃদ্ধি, প্রস্টেটের বৃদ্ধির ফলে যে ওনার ঘন ঘন পেচ্ছাপ হয়, এটা সিমটমের মধ্যে পড়ে প্রস্টেটের। কারো কারো হয়তো পেচ্ছাপের থলিতে কোনো সংক্রমণ বা ইনফেকশন আছে, কারো পেচ্ছাপের থলিতে কোনো পাথর থাকতে পারে, এর ফলে ঘন ঘন পেচ্ছাপ হতে পারে। কারো কারো বয়সকালে হয় পেচ্ছাপের থলির ঠিক নার্ভগুলো স্ট্রং থাকে না, তার ফলে তাদের ধরে রাখার ক্ষমতা কমে যায়। অল্প পেচ্ছাপ হলেই তার মহা পেচ্ছাপ যেতে হবে, তার পেচ্ছাপ হয়তো বেরিয়ে যাবে। তাহলে বয়সকালে অনেক ক্ষেত্রে হয়, তার কিছু ভেরিকেশন আছে। এগুলো তো চিন্তার নয়, যদি বাকি সিমটমগুলো কজগুলো আমরা ইনভেস্টিগেট করতে পারি। অনেক ক্ষেত্রে দেখা যায় কারো কারো পেচ্ছাপের টিউমার থাকলেও এরকম ঘন ঘন পেচ্ছাপ হয়। আচ্ছা। যদি এইসব খারাপ জিনিস কিছু না থাকে তাহলে তো চিন্তার করার কিছু নেই। 2-1টা মেডিসিন আছে, মেডিসিন খেলে কমে যাবে, তার সঙ্গে সন্ধ্যার পরে জল কম খেতে হবে। তাহলে মোটামুটি সিমটম দিনের দিকটাই বেশি খেতে হবে। সারাদিন যদি 2 লিটার তিনি খান, তাহলে বেশিরভাগ জলটাই সন্ধ্যার আগে খেয়ে নেবেন। আচ্ছা, এটা কি একটা পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রে ওই 2.5 থেকে 3 লিটার? 2.5 থেকে 3 লিটার, 3 লিটার বেশি খাওয়া দরকার পড়ে না। আচ্ছা, তাহলে অতিরিক্ত চাপ পড়তে পারে। নর্মালি রেকমেন্ডেশন হচ্ছে 2.5 থেকে 3 লিটার, অ্যাডাল্ট পুরুষ বা মহিলার জন্য 2.5 থেকে 3 লিটার। এবার কি ক্ষতি হতে পারে? অনেক জন জল তো সাধারণ জিনিস, জল খেলে কি হবে? অনেকে ধারণা জল খেলে সব পাথর ধুয়ে বেরিয়ে যাবে, ইনফেকশন ধুয়ে বেরিয়ে যাবে।
এটা মোটাই কিন্তু তা নয়। ব্যাপারটা হচ্ছে জল যদি বেশি খান, এক নম্বর কথা কোনো কোনো রোগ আছে হার্টের, কার্ডিয়াক প্রবলেম বা আপনার কিডনিরই প্রবলেম আছে, যেগুলো আপনার জল যতই খান না কেন ইউরিন প্রোডাকশন অত হবে না, মানে কিডনি অতটা আপনার ইউরিন বার করতে পারছে। আচ্ছা, কিডনির কাজ করার ক্ষমতা কমে গেছে, বা কারো কারো হার্টের সমস্যা। তার ফলে কি ওই অতিরিক্ত জল শরীরের মধ্যে জমে যায়, তারপরে শরীর ফুলে যেতে পারে, এগুলো একটা সমস্যা হতে পারে। তা এটা একটা বড় কারণ গেল। আবার কিছু কিছু জিনিস দেখা যায় যে ধরুন অনেক জায়গায় তো জলে আমাদের বিশেষ করে সাউথ বেঙ্গলের দিকে জলে আর্সেনিকের সংক্রমণ হয়, ঠিক আছে? তা উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এগুলোর প্রকোপটা বেশি। হ্যাঁ, এবার যে কোনো আমাদের মতো জায়গায় বা যেখানে আর্সেনিক অতটা নেই, হয়তো খুব অল্প রয়েছে, আমরা যে নর্মাল হয়তো লিটারে মিলিয়নের 1 ভাগ রয়েছে, তা আমরা কি যদি 3 লিটার করে জল খাই, আমরা 60-70 বছর বেঁচে থাকি, তাতে ওই আর্সেনিক অতটা জমবে না আমাদের শরীরে, টক্সিসিটি হবে না। আমরা সে না করে যদি 10 লিটার করে জল খেতে শুরু করি, তাহলে অতিরিক্ত আর্সেনিক জমছে, যে জিনিসটা আমাদের লাইফ টাইমে হতো না সেটা আমাদের লাইফ টাইমে হয়ে যাবে, টক্সিসিটি দেখা যাবে, যেটা সামান্য পরিমাণ ভেতরে গেলে আমাদের সিমটমটা দেখাই যেত না, তো এই জীবনটা পার করে যেতাম, কিন্তু সেটা হবে না। অতিরিক্ত জল খাওয়ার জন্য সেই মেটালটা শরীরে জমে যাবে। সুতরাং খুব অতিরিক্ত জল খাওয়া দরকার, নর্মাল রেকমেন্ডেশন 3 লিটার। আচ্ছা, যদি হার্ট ঠিক থাকে। হার্টটা কথা যেটা যে এই ঘন ঘন পেশাবের মধ্যে আরেকটা পার্ট যেটা বাকি আছে আলোচনা, যে যাদের ক্ষেত্রে পেশাবের পরিমাণটাও বেশি হয় আবার সংখ্যাও বেশি হয়, যাকে আমরা ডাক্তারি পরিভাষায় পলিউরিয়া বলি। তা পলিউরিয়া কিন্তু নর্মাল নয়। পলিউরিয়ার অন্যতম কারণ হচ্ছে সুগার, ডায়াবেটিস। আচ্ছা, যাদের আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে তাদের ইউরিন প্রোডাকশন বেশি হয় এবং ঘন ঘন প্রস্রাব হয়। কিছু কিছু হরমোনের ডেফিসিয়েন্সি, আমরা এডিএইচ বলি, এডিএইচ হরমোনের ডেফিসিয়েন্সিতে হয়। আবার কোনো কোনো রোগ আছে, আমরা হার্টের কিছু কিছু মেডিসিন আছে ডায়াবেটিস বলে, যেগুলো ইউরিন বেশি তৈরি করে। আমরা কারো কাছে ডায়াবেটিস বিকালে নিই, বিকালের দিকে কিন্তু রাতের দিকে তার প্রস্রাব বেশি হবে। আচ্ছা, তা কারো কারো আবার জল বেশি খেতে খেতে এমন নেশার মতো হয়ে যায়, তা সাইকোজেনিক হয়ে যায়, মানে জল কম খেলে তার শ্বাসকষ্ট হয়, তাকে আমরা বলি সাইকোজেনিক পলিডিপসিয়া। তার ফলে তার অতিরিক্ত প্রস্রাব হয় এবং পলিউরিয়া হয়ে যায়। সুতরাং যদি প্রস্রাবের পরিমাণও বেশি হয়, সেটা কিন্তু প্রপারলি ইনভেস্টিগেট করতে হবে। আচ্ছা, মানে কেন হচ্ছে এই প্রসঙ্গে বলছি, মানে এটাও কি কিডনির কোনো দুর্বলতা থেকে হতে পারে, যে যতটা জল খাচ্ছে সেটা ধরে রাখতে পারছে না, দিয়ে বেরিয়ে যাচ্ছে, যার জন্য সংখ্যাটা বা পরিমাণটা দুটোই বেশি হচ্ছে? এটা ডাইরেক্টলি কিডনির নয়, কিডনির কন্ট্রোলটা শুধু কিডনি থেকে হয় না, ব্রেন থেকেও হয়। কিছু কিছু হরমোন ব্রেন থেকে বেরোয়, যেগুলো কিডনির ইউরিন প্রোডাকশন আপনার কন্ট্রোল করে। যেমন এডিএইচ হরমোন, একটা হরমোন আছে ব্রেন থেকে বেরোয়, কিন্তু ইউরিন কনসেন্ট্রেশনে হেল্প করে। এডিএইচ হরমোন যদি কম বেরোয়, তাহলে মানে ইউরিনটা কনসেন্ট্রেট হয় না, আচ্ছা, মানে আনকনসেন্ট্রেট ইউরিন বেরিয়ে যাবে, তার ফলে ইউরিনের পরিমাণ বাড়বে। শুধুমাত্র কিডনির সমস্যা না, তা অন্য সমস্যা থাকলেও তার একই ম্যানিফেস্টেশন হতে পারে। আচ্ছা আচ্ছা, ডাক্তারবাবু, অনেক ক্ষেত্রে দেখা যায়, মূলত একটু বয়স্কদের ক্ষেত্রে, খুব কম বয়সের প্রভাবটা অতটা দেখা যায় না, বয়সটা একটু বাড়লে তখন একটা প্রভাব লক্ষ্য করা যায় যে প্রস্রাবটা আটকে আটকে যাচ্ছে, মানে যতটা হবে মনে করা হচ্ছে, বয়স্করা যেমন বলেন আর কি, যে ততটা হচ্ছে না পরিমাণে, মনে করছে না তার একটু হবে, হয়তো হলো না। এটা কি কারণে হতে পারে, বা এর পিছনে কি কোনো গুরুতর কারণ জড়িয়ে আছে? পেশাব যদি আপনার আটকে আটকে যায় বা কম হয়, তার তো ঠিকঠাক পরীক্ষা নিরীক্ষা করে দেখা উচিত কেন কম হচ্ছে। তা বিভিন্ন মানে পুরুষ এবং মহিলা দুজনের কারণ আলাদা আলাদা হতে পারে। বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে, বয়স্ক পুরুষদের ক্ষেত্রে প্রথম কারণ হচ্ছে প্রস্টেট বৃদ্ধি বা বিনাইন প্রস্টেট হাইপারট্রফি বলি আমরা ইউরোলজির পরিভাষায়। বয়সকালে প্রস্টেট সবাই জানি বাড়ে, এটা নর্মাল ফেনোমেনন, কিন্তু বাড়লেই যে সবসময় ইউরিন অবস্ট্রাকশন হয় তার কোনো মানে নেই। কারো কারো ক্ষেত্রে বেসিক্যালি প্রস্টেট বাড়ার জন্য পেচ্ছাপ আটকে আটকে যায়। আচ্ছা, এবার পেচ্ছাপ আটকে গেলে তো সমস্যা, কি সমস্যা হতে পারে? এক নম্বর সমস্যা, পেচ্ছাপ অতিরিক্ত জমে যায় শরীরে, তার ফলে আপনার ইউরিনের সংক্রমণ হতে পারে। তারপরে এর এফেক্টে কিডনি ফুলে যেতে পারে, কিডনির ফাংশন কমে যেতে পারে, পেচ্ছাপের সঙ্গে রক্ত আসতে পারে। এটা পুরুষদের ক্ষেত্রে গেল। পুরুষদের ক্ষেত্রে আরেকটা সমস্যা যেটা কমনলি হয়, যেটা ইউরেথ্রাল স্ট্রিকচার বলে, মানে পেচ্ছাপের মূত্রনালী, পুরুষদের যে মূত্রথলি থেকে মূত্রনালী আছে, পুরুষদের ক্ষেত্রে মূত্রনালী তো অনেক লম্বা, তার ফলে
এখানে অনেক সময় কোনো সংক্রমণ, কোনো আঘাত বা ক্যাথেটার করার থেকে অনেক সময় ইনফেকশনের জায়গাটা সরু বা স্ট্রিকচার হতে পারে। আচ্ছা, স্ট্রিকচার হলে ইউরিন ফ্লো কমে যেতে পারে। এবার মহিলাদের ক্ষেত্রে কি কারণে হতে পারে? মহিলাদের ক্ষেত্রে জেনারেলি এগুলো কম হয়, পুরুষদের ক্ষেত্রে বেশি হয়। তবু বয়স্ক মহিলাদের ক্ষেত্রে সমস্যা হতে পারে। এক নম্বর হচ্ছে স্ট্রিকচার, ইনাদের ক্ষেত্রেও হতে পারে। কারণ হচ্ছে বয়স্ক হলে হরমোনের তারতম্যের ফলে মানে যে পেছনের যে মূত্র ছিদ্রটা অনেক সময় সরু হয়ে যেতে পারে। আচ্ছা, আবার অনেক সময় মহিলাদের বাচ্চা জন্মানোর পরে যদি লেবার পেন বা সমস্যা হয় বাচ্চা জন্মানোর সময় নর্মাল ডেলিভারিতে, তাহলে আমাদের যে মূত্রথলি বা পায়খানার দ্বারের কাছাকাছি যে মাসলগুলো থেকে উইক হয়ে যায়, তার ফলে পেচ্ছাপের থলি বা ওইগুলো নিচের দিকে নেমে আসার চেষ্টা করে। নিচের দিকে নেমে আসলে পেচ্ছাপটা আটকে যায়। তাকে আমরা ডাক্তারি পরিভাষায় জেনিটাল প্রলাপস বলি। আচ্ছা, তা জেনিটাল প্রলাপস যদি হয় সেক্ষেত্রে আমাদের সেটা অপারেশন করতে হয়, যে সিগনিফিকেন্ট সমস্যা থাকে। এবার আমরা এটা ঠিকঠাক পেচ্ছাপ হচ্ছে কিনা, অনেকজন তো বলে পেচ্ছাপ কম হচ্ছে, কিন্তু আমরা ডাক্তারি পরিভাষায় ইউরোফ্লোমেট্রি বলে টেস্ট আছে, একটা যন্ত্রের ইলেকট্রনিক্স যন্ত্র আছে, তাতে পেশেন্টকে পেচ্ছাপ করতে বলা হয়, ইউরিন করতে বলার পরে তার স্পিডটা মাপা হয়। আচ্ছা, জেনারেলি পুরুষদের ক্ষেত্রে 14 থেকে 15 ml/s নর্মাল স্পিড। যদি এর থেকে কম হয় তখন আমরা ইনভেস্টিগেট করি। ডাক্তারবাবু, পরের প্রশ্ন আসছি এবার। পুরুষদের ক্ষেত্রে প্রোস্টেট বেড়ে গেলে, বয়সকালে যেটা বাড়ে বললেন, একটা স্বাভাবিক প্রক্রিয়া, যদি বেড়েই যায় সেক্ষেত্রে কি কি ধরনের সমস্যা আসতে পারে? এটা খুব ভালো প্রশ্ন। এটা খুব মানে আমাদের প্রায়ই জাগে যে প্রোস্টেট বৃদ্ধি হলে কী করবো। প্রায়ই অনেকজনই মানে আসে আল্ট্রাসাউন্ড দিবে, লেখা থাকে গ্রেড 1 বা গ্রেড 2 প্রোস্টেটোমেগালি, খুব মানসিক দুশ্চিন্তা নিয়ে আসে কী করবো, প্রোস্টেট বেড়ে গেছে। কিন্তু প্রথম কথা এবং ইম্পর্টেন্ট কথা যেটা হচ্ছে, প্রোস্টেটের বৃদ্ধি কিন্তু নর্মাল। বয়সকালে প্রোস্টেটের বৃদ্ধি হচ্ছে ইনহিবিটেবল, মানে হবেই, নর্মাল। যেমন আমাদের চুল পাকবে, প্রোস্টেটের বৃদ্ধি হবে। তো সুতরাং প্রোস্টেটের বৃদ্ধি হলেই যে আমাদের কিছু সমস্যা হবে এর কোনো মানে নেই। আচ্ছা, প্রথম কথা আপনাকে জেনে রাখতে হবে, প্রোস্টেটের বৃদ্ধি হলেও আমার কোনো সিমটম নাও হতে পারে। যে প্রোস্টেটের বৃদ্ধি হলেই যে আমার পেছনের সমস্যা হবে বা অপারেশন করতে হবে, এর কোনো মানে নেই। আবার অনেক সময় দেখা যায় যে প্রোস্টেটের খুব বৃদ্ধি হয়নি, অল্প বৃদ্ধি হয়েছে, কিন্তু এমন পজিশনে বৃদ্ধি হয়েছে পেচ্ছাপের ফ্লোটা আটকে দিচ্ছে। সুতরাং সেক্ষেত্রে অনেকটা সমস্যা হতে পারে। সুতরাং বৃদ্ধির পরিমাণটাই সব নয়। এবার যাই, যদি বৃদ্ধি হয়ে সমস্যা তৈরি করে, কি সমস্যা হতে পারে? তা এক্ষেত্রে দু ধরনের সমস্যা আমরা ফিল করি। একটাকে বলি আমরা স্টোরেজ সিমটম, আর একটা বলে ইরিটেটিভ অবস্ট্রাকটিভ সিমটম। স্টোরেজ সিমটম কি? স্টোরেজ সিমটম হচ্ছে পেচ্ছাপের থলির ক্যাপাসিটি, যেটা স্টোরেজ করতে পারে ইউরিন, তার কিছু সিমটম হয়। যেমন ধরুন ঘন ঘন পেচ্ছাপ, ইনক্রিজ ফ্রিকোয়েন্সি বলি আমরা। নকচুরিয়া রাত্রে দেখবেন অনেকজনা ঘুমোতে খুব ডিস্টার্ব হয়। নর্মালি রাত্রে একবার কি দুবার বয়স্ক পুরুষদের ক্ষেত্রে পেচ্ছাপ করাটা স্বাভাবিক, কিন্তু তার থেকেও বেশি যদি হয় তাহলে ঘুমটা ডিস্টার্ব হয়, তখন তাকে নকচুরিয়া বলি। এটা প্রোস্টেটের হচ্ছে সিমটম একটা। আর কিছু সিমটম আছে, যেমন ধরুন পেচ্ছাপ করে এলো, তারপরে মনে আবার পেচ্ছাপ পাচ্ছে, এগুলো সব প্রোস্টেটের জন্য আছে। এবার কিছু এগুলো হচ্ছে আপনার স্টোরেজ সিমটম, মানে ব্লাডার স্টোর করতে পারছে না, স্টোরের প্রবলেম হচ্ছে, তার জন্য এটা প্রোস্টেটের বৃদ্ধির জন্য হচ্ছে। আর কিছু থাকে অবস্ট্রাকটিভ সিমটম, প্রোস্টেটের গ্ল্যান্ডটা ইটসেলফ, যে পেচ্ছাপের যে মূত্র নালী, সেখানে বাধা দিচ্ছে। বাধা দেওয়ার ফলে কি হচ্ছে, তার এফেক্টিভ ডায়ামিটারটা কমিয়ে দিচ্ছে। তারপরে লুমেনের ডায়ামিটার কমে গেলে কি হবে, পেচ্ছাপের স্পিডটা কমে যাবে। এবার দীর্ঘদিন কমতে কমতে আস্তে আস্তে পেচ্ছাপের নালীর যে প্যাসেজটা অনেকটা ছোট হলে কি হবে, পেচ্ছাপের থলির মধ্যে ইউরিন জমতে শুরু করবে। এক্সেস ইউরিন জমলে কি হবে, যে কিডনিকে ব্যাক প্রেশার দেবে, তার ফলে কিডনির ফাংশন কমে যেতে পারে, আলটিমেটলি রিনাল ফেলিওর হতে পারে। এগুলো হতো, এই ধরনের সিমটম সাধারণত হয়। আচ্ছা আচ্ছা, প্রস্রাবের সঙ্গে যদি রক্ত পড়ে বা হয়তো প্রস্রাবের সময় জ্বালাপোড়া করছে, এটা কতটা বিপজ্জনক? আচ্ছা, প্রথম হচ্ছে জ্বালাপোড়া একটা কথা, প্রস্রাবের সঙ্গে রক্ত পড়া একটা কথা। জ্বালাপোড়া খুব কমন জিনিস। প্রস্রাবের সঙ্গে জ্বালাপোড়া যে কোনো বয়সে যে কোনো পুরুষ বা মহিলাদের হতে পারে। কমনলি এটা ইনফেকশন হলেই হয়। ইনফেকশন ছাড়াও কারো কারো স্টোন পেচ্ছাপের থলি বা পেচ্ছাপের নালীতে
স্টোন থাকলে হয়, বা রেয়ারলি কারো কারো পেচ্ছাপের থলিতে টিউমার থাকলেও হতে পারে। জল কম খেলে কি জল কম খেলে হতে পারে। সংক্রমণটাই মেন কারণ। পেচ্ছাপের সঙ্গে রক্ত পড়াটা খুব বিপজ্জনক, বিশেষ করে 30-35 বছর বা তার উপরে পুরুষ মহিলাদের যদি পেচ্ছাপের সঙ্গে রক্ত বেরোয়, সেটা আমরা খুব গুরুতর লক্ষণ হিসেবে ধরি। তা সেরকম হলে প্রথমে আমরা পেচ্ছাপের থলি, মূত্রনালী বা কিডনিতে কোনো টিউমার বা পাথর কিছু আছে কিনা সেটা আমরা প্রথমে ছবি করে বা আল্ট্রাসাউন্ড বা সিটি স্ক্যান করে দেখি। সেগুলো যদি না থাকে তাহলে নিশ্চিন্ত ঠিক আছে, তাহলে সংক্রমণ হয়েছে। সংক্রমণে যা যা ইউরিন কালচার করে ইনভেস্টিগেট করলে ঠিক হয়ে যায়। কিন্তু লক্ষণটা খুব বিবেচনা, মানে অ্যাডাল্ট মেল বা ফিমেল যদি মানে পেচ্ছাপের সঙ্গে রক্ত নিয়ে আসে, সেটা ইমিডিয়েটলি পরীক্ষা নিরীক্ষা করে দেখা দরকার। এইসব খারাপ কিছু আছে কিন্তু, এইসব খারাপ কিছু না থাকলে বাকি স্টোন বা ইনফেকশনের জন্য রক্তপাত হলে সেগুলো তো নর্মাল ইনফেকশন, তারপর অন্য চিকিৎসা রয়েছে। হ্যাঁ ডাক্তারবাবু, পরের প্রশ্নে আসি এবার। কিডনিতে যদি পাথর হয় তার কোনো কি অনুভূতি আছে, মানে বোঝা যাবে যে কিছু একটা শারীরিক সমস্যা হচ্ছে যেখান থেকে আমি হয়তো চিকিৎসা করালাম বা কেউ করালেন, এবং যদি পাথর জমে সেই ক্ষেত্রে তার পরবর্তী চিকিৎসার ধাপগুলো কি কি? এবার কিডনিতে পাথর হলে এমনিতেও ব্যথা করে, জেনারেলি পেন হয়, পেন বা ইনফেকশন এসব হতে পারে। আবার কখনো কখনো পাথর এতই বড় সাইজ হয়ে যায়, রেয়ারলি এগুলো কোনো সিমটম নাও হতে পারে। সেগুলো রেয়ারলি, বিশেষ করে এগুলো ডায়াবেটিস থাকে তাদের বেশি হয়। যে বড় পাথর কিডনির মধ্যে হয়ে গেল, পেশেন্ট বুঝতেই পারলো না, হয়তো আলটিমেটলি রিনাল ফেলিয়ার হয়ে গেল। অন অ্যান অ্যাভারেজ নর্মাল পেশেন্টের ক্ষেত্রে এটা সিমটম দেয় পেন। পেন হচ্ছে মেইন সিমটম। পেনের সঙ্গে কারো কারো পেচ্ছাপে জ্বালা করতে পারে, পেচ্ছাপে রক্ত বেরোতে পারে, কারো কারো সংক্রমণ বা ইনফেকশনের সমস্যা দেখাতে পারে। এবার মূত্র যে প্যাসেজ হয় কিডনি বা ইউরেটার বা পেচ্ছাপের থলি, যে কোনো জায়গায় কোনো পাথর হলে তাকে ট্রিটমেন্ট করতে হয়। এবার কিছু ট্রিটমেন্ট আছে কনজারভেটিভ বলি, যে ওষুধপত্র দিয়ে অতিরিক্ত বা একটু জল বেশি করে খেয়ে কিছু মেডিকেশন দিয়ে আমরা ট্রিটমেন্ট করি। কিছু কিছু অপারেটিভ ট্রিটমেন্ট। জেনারেলি কিডনি বা ইউরেটার বা পেচ্ছাপের থলি কোনো জায়গায় যদি মোটামুটি 5-6 মিনিটের পাথর অনেক ক্ষেত্রে আমরা অবজারভেশন করে দেখতে পারি। যদি কিডনি না ফুলে যায়, ওষুধ দিয়ে ওয়েট করে দেখতে পারি যে বেরোয় না। যদি না বেরোয় সেগুলো তাহলে তো অপারেশন লাগবে ক্ষেত্রে। এবার কিডনির ক্ষেত্রে আমরা অপারেশন করতে পারি বড় পাথর যদি থাকে। 6 mm পাথর তো কিডনি অপারেশন লাগে না, জানি একটু বড় পাথর হলে লাগে, অনেক সময় আটকে গেলেও লাগতে পারে। এখন নতুন অপারেশন বেরিয়েছে, PCNL আছে, যেগুলো মানে পেশেন্টকে পুরো অজ্ঞান না করেও করা যায়। নিচের দিক থেকে ছোট মোটো করে পাথরটা বাদ করে দেওয়া যায়, তাতে পেশেন্টের মানে ওই বড় পেটে ভোগান্তিটাও কমে যায়। আবার লেজারও করা যায়, বাইরে কোনো কাটাকুটি হয় না, পুরোটাই কিডনি পর্যন্ত গিয়ে লেজারে ক্যামেরা দিয়ে লেজারে পুরো পাথরটা গড়িয়ে দেয়। একই রকমভাবে আপনার ইউরেটার বা মূত্রনালী বা পেচ্ছাপের থলিতে লেজার দিয়ে বা এন্ডোস্কোপিক অপারেশন করা যায়, তাতে বাইরে থেকে কোনো কাটাছড়া হবে না। আচ্ছা, যে পাথরটা হয় এটার পিছনে কি কি কারণ থাকতে পারে? মানে এই ধরনের জীবনযাপন থাকলে, এই ধরনের অভ্যাস থাকলে এটা হওয়ার সম্ভাবনা বেশি, এরকম কিছু আছে? এরকম তো ডেফিনেটলি আছে। প্রথম হচ্ছে পাথর হওয়াটা জেনেটিক টেন্ডেন্সি। যে ফ্যামিলিতে পাথরের হিস্ট্রি থাকে দেখা যায় সে ফ্যামিলিতে পাথর রয়েছে, বা যার একবার পাথর হয়েছিল আবার পাথর হয়। এটা জেনেটিক কজগুলো তো আর আমাদের হাতে নেই। যে কজগুলো আমাদের হাতে রয়েছে কন্ট্রোল করা যাবে, সেগুলো 1 নম্বর কারণ হচ্ছে অ্যাডিকুয়েট ওয়াটার ইনটেক, অ্যাটলিস্ট 2.5 থেকে 3 লিটার জল খেতে হবে। প্রোটিন এবং সল্ট রেস্ট্রিকশন। অনেকে না শাকসবজি ভেজিটেবল কিছু খাই না, শুধু মাছ মাংসই খাই। লবণটা কম খাওয়া, ফাস্টফুড যত সম্ভব কম খাওয়া, এবং ফ্রেশ ভেজিটেবলস, ফ্রেশ ফ্রুটস, বিশেষ করে সাইট্রাস ফুডে যে আমাদের সাইট্রেট থাকে সেগুলো আমাদের ইউরিনে স্টোন হওয়াকে প্রিভেনশন করে। আর কিছু কিছু রোগ আছে, ধরুন যাদের ইউরিক অ্যাসিড বেশি থাকে তাদের স্টোন ফর্মেশনের একটা টেন্ডেন্সি থাকে। কিছু কিছু জেনেটিক রোগ থাকে, ধরুন কারো কারো শরীরে ক্যালসিয়াম বেশি থাকে। কেউ কোনো রোগের জন্য ডাক্তারবাবুরা তাকে হয়তো ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন দিয়েছে, সে ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন প্রচুর খাচ্ছে কিন্তু
অ্যাডিকুয়েট ওয়াটার ইনটেক হচ্ছে না, আচ্ছা, তার ক্ষেত্রে এটা স্টোন হওয়ার সম্ভাবনা থাকে। যার ক্ষেত্রে বারবার ডায়াবেটিক পেশেন্ট, সে ডায়াবেটিস সুগার কন্ট্রোল নেই, বারবার পেছনে ইনফেকশন হচ্ছে, সেখান থেকে স্টোন হওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, কমন কারণ মোটামুটি। আচ্ছা, সাইট্রিক পাওয়া যায় তো বোধহয় কাগজি লেবুতে নাকি? যেগুলো লেবু, সাইট্রাস ফ্রুট, যেগুলো লেবু, এগুলো নিয়মিত খাদ্যাভ্যাসে রাখা ভালো। হ্যাঁ, এবার আসি মূত্রনালী সংক্রান্ত একটা প্রশ্নে। মূত্রনালীর সংক্রমণ হলে ঘরোয়াভাবে বা সাধারণ যে চেতনা আর কি মানুষের মধ্যে থাকে, সেই রকম বোধগুলোকে কাজে লাগিয়ে কি বলবো যত্ন নেওয়া যেতে পারে? মূত্রনালীর ইনফেকশন, ইউটিআই যাকে আমরা ডাক্তারি পরিভাষায় বলি, তা এটা বেশিরভাগ মহিলাদের হয়। আচ্ছা, ঠিক আছে, কারণ মহিলাদের মূত্রনালী ছোট, সাইজে ছোট তো, এবং সেটা পায়খানা দ্বারা খুব কাছাকাছি থাকে। আচ্ছা, তার ফলে মহিলাদের মূত্রনালীর সংক্রমণের পরিমাণটা বেশি হয়। তার ঘরোয়াভাবে আমরা কি আমরা কন্ট্রোল করতে পারি? তার প্রথম কাজ হচ্ছে ঠিকঠাক জল খাওয়া, যেটা বললাম 2.5 থেকে 3 লিটার জল খেতে হবে। আর একটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমাদের ব্লাডার এবং বাল খুব ইন্টিমেটলি রিলেটেড। কারো যদি বাল ক্লিয়ার না হয়, পায়খানা ঠিক না হয়, কনস্টিটিউশন হয়, তার কিন্তু মানে ব্লাডারও ঠিকঠাক হবে না। আচ্ছা, তারও পেছনের সমস্যা হবে। সুতরাং যদি রিপিটেড ইউটিআই হয়, তাহলে দেখতে হবে তার কনস্টিটিউশন ধাত আছে। তার মানে কি সেই একই ব্যাপার, ভেজিটেবলস বেশি খেতে হবে, অ্যাডিকুয়েট ওয়াটার ইনটেক করতে হবে, তার সঙ্গে ফিজিক্যাল অ্যাক্টিভিটি, রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি না করলে আমরা কিন্তু ব্লাডার ওয়াল ঠিক থাকবে। আচ্ছা, এই প্রসঙ্গে আমি একটা নিজের মনে যেটা আসছে আর কি, এই প্রসঙ্গে এই শাকসবজির কথায় যেটা বললেন, এখানে কি ধরুন আজকের দিনে আমরা যে শাকসবজি খাই, শাকসবজি খাওয়াটা যেমন শারীরিক দিক থেকে ভালো বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলোর জন্য, বিপরীতে দেখা যাচ্ছে বর্তমান দিনে অতিরিক্ত এই রাসায়নিক সার, কীটনাশক ইত্যাদি দিয়ে শাকসবজিগুলোকে উৎপন্ন করা হচ্ছে। এইগুলোর কি কোনো আবার সাইড এফেক্ট কাজ করে? নিশ্চয়ই কাজ করে। এখন প্রকৃতপক্ষে আমরা দেখি যেটা ব্লাডার ক্যান্সার, পেচ্ছাপের থলির ক্যান্সার এপিডেমিকের মতো হয়ে গেছে। মানে প্রায় একটা আউটডোরে যদি আমি 100টা পেশেন্ট দেখি, তার মধ্যে অন্তত 15-20টা ব্লাডার ক্যান্সার থাকে। আচ্ছা, এর অন্যতম কারণ হচ্ছে ডিএটি স্প্রে। ঠিক আছে, আমাদের মতো যারা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থাকি, তারা তো অর্গানিক বেশিরভাগ তো এইসব স্প্রের উপর নির্ভর করি। তা যারা খায় তাদেরও হয়, যারা স্প্রে করে তাদেরও হয়। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে তো অ্যাভয়েড করার উপায় নেই। আপনি কি করে অ্যাভয়েড করবেন? নিজে চাষ করে তো প্রত্যেকটা জিনিস খাওয়া যাবে না। তবে কিছুটা বুদ্ধি করে করা যায়, যে বাজারে গিয়ে সেই সবজিগুলোই কিনবেন যেগুলোর দাম সবথেকে কম, দেখতে সবথেকে খারাপ। নিশ্চয়ই পোকা ধরেছে এরকম সবজি, প্রোডাকশন সেগুলিই হবে যেগুলো দাম বেশি। যে সবজিগুলো লোকে খায় না, সেগুলো তো আর মানে কস্ট এফেক্টিভ হবে, তারা স্প্রে দেবে না। তা সেই সময় যেগুলো লোকে খায় না, সেগুলো আমাকে খেতে হয়। আচ্ছা, বোঝা গেল। যেমন পেঁপে লোকে কম খায়, পেঁপে খায়, আবার পটল কস্টলি দেবেন, পটল ওষুধ দিচ্ছে, ঢেঁড়স ওষুধ দিচ্ছে, সেগুলো ভাই এগুলো কপি উঠবে দেবেন, কপি কস্টলি হবে, কপি ওষুধ খেলে ভালো লাগে। বা এগুলোকে ধরুন রান্নার আগে যদি কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখা হয়, কোনো কি কার্যকারিতা পাওয়া পারে? আমিও পড়েছি, অনেকজন বলে, কিন্তু সাইন্টিফিক্যালি কতটা কার্যকর। এখন ব্যাপারটা হচ্ছে ওষুধ যেটা আপনি, সে তো আমরা সবজির সময় ধুয়েই খাই, ব্যাপারটা হচ্ছে যেটা ডাইরেক্টলি উপরে স্প্রে করলো, ধুয়ে নেয়, সেটা গেল। কিন্তু গাছেতে গ্যাপটা অ্যাবজর্পশন করছে, সেটা তো ভেতরে থাকছে, পুরোটা যাবে না, হয়তো কিছুটা তো নিশ্চয়ই যাচ্ছে। আমরা তো সবজি রান্না করলে সবাই ধুয়েই খাই। আচ্ছা, জানা গেল, ভালো লাগলো এটা জেনে। পরবর্তী আমাদের যা জানার আছে আর কি, যেটা আশা করি প্রত্যেকের কাজে লাগবে। এগুলো খুব সাধারণ ব্যাপার, অথচ যে প্রথমেই বললাম যে এতটাই গুরুতর, মানে অবহেলা করলে এখান থেকেই বড় একটা কিছু দাঁড়িয়ে যেতে পারে আর কি। সেরকম একটা ব্যাপার। ইউরোলজি সম্পর্কিত কোন কোন লক্ষণগুলো মানে একদমই অবহেলা করা উচিত নয়, তার মধ্যে কিছু তো আলোচনা করা হয়ে গেছে অলরেডি। প্রথম, দ্বিতীয়, তৃতীয় তিনটি একটাই হচ্ছে পেচ্ছাপের সাথে রক্ত বেরোয়। আচ্ছা, পেচ্ছাপের সাথে যদি রক্ত বেরোয়, কোনো মতেই মানে কাজ দেখি কাল দেখি করে কোনো মতেই ডিলে করা উচিত নয়। ইমিডিয়েটলি বিন্দুমাত্র সন্দেহ হলে, ওরা যারা একটু রক্ত বেরোচ্ছে মনে হয়, কেউ ভাবে না জল কম খেয়েছি লাল হচ্ছে, না, সন্দেহ হলে দরকার ইউরিন টেস্ট করে দেখে নিই।
যে রক্ত আছে কিনা। আর যেগুলো থাকতে পারে, যেগুলো গুরুতর লক্ষণ, মানে ডাক্তারবাবুদের পরামর্শ নেওয়া উচিত, গা পাক দেওয়া, বমি হওয়া, এগুলো হলে অনেক সময় কি বুঝতে হবে যে অনেক সময় কিডনি কম কাজ করলে, ইউরিয়া কিডনি বেড়ে গেলে অনেক ক্ষেত্রে এগুলো হয়। তো সেইগুলো আপনাকে তখন সতর্ক হতে হবে। প্রথম মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে আপনার রক্তপাত, পেচ্ছাপেশা রক্তপাত খুব গুরুতর লক্ষণ। আচ্ছা, কারণ এইটাই হলে কিন্তু একটা মিনিটও ডিলে করা যাবে। আচ্ছা, এই সংক্রান্ত আর একটা কথা, যদি মনে করেন আগে যেটা বললেন একটা কথোপকথন সূত্রে আর কি, যে হয়তো মূত্রথলিতে টিউমার হলে অনেক সময় রক্তপাত হয়ে থাকে। এবার ওই টিউমার যখন মূত্রথলির মধ্যে হচ্ছে, সেটা অপারেশন করতে, অনেকে তো অপারেশনের দিকে যেতে চায় না একটা ভয়ে, মানে অপারেশন করতে গেলে কি ওখান থেকে ক্যান্সার ফর্ম করার কোনো সম্ভাবনা থাকে? না, এগুলো তো মানে লেমান, মানে গ্রামের দিকে, মানে কি বলবো, একটা কুসংস্কার টাইপের। আচ্ছা, ক্যান্সার না থাকলে তো ক্যান্সার, মানে অপারেশন করলে তো ক্যান্সার হওয়ার কথা নয়। ডিজিজটা যদি ক্যান্সার না হয়ে থাকে, অপারেশন এফেক্ট তো ক্যান্সার হয় না। ও আচ্ছা। তবে গ্রামের এই কথাটা আমরা পুরোপুরি লেমান বলে উড়িয়ে দিতে পারি না, মানে এর পেছনে একটা যুক্তি রয়েছে। আমার যেটা মনে হয়, এটা আমার ব্যক্তিগত, এর সঙ্গে সায়েন্সের কোনো যোগ নেই। তা নর্মাল যখন আমাদের শরীরে ক্যান্সার, কোনোটা ক্যান্সার থাকে, তখন একটা বাইরের প্রোটেক্টিভ ব্যারিয়ার থাকে, মানে এটা আমাদের বডি ইমিউনিটি পাওয়ার, সেটাকে প্রোটেকশন দিয়ে রেখে দেয়। আমরা অপারেশন করলাম, অপারেশন পুরো রিমুভ করে দিলাম, কোনো অসুবিধা নেই। দেখা গেল যে আমরা অপারেশন পুরো করতে পারলাম না, হয়তো রেসিডুয়াল কিছু রয়ে গেল, তখন কি হবে? আমরা অপারেশন গুলো তো অলরেডি তার প্রোটেক্টিভ ব্যারিয়ারটা নষ্ট করে দিলাম, তারপরে সেটা স্প্রেড করার সম্ভাবনা থাকে। সেই জন্য তো এই কথাটা লোকে বলে, কিন্তু আমরা ভুল ইন্টারপ্রেট করি। আচ্ছা, অপারেশন করলে কোনো ক্যান্সার হয় না, কিন্তু এই জিনিসটা হতে পারে বলে হয়তো অনেকে, মানে গ্রামের দিকে লোকেরা ভাবে যে অপারেশন করে গিয়ে ক্যান্সার হয়ে গেল, তা নয় প্রকৃতপক্ষে। আচ্ছা, প্রকৃতপক্ষে সত্যটা তো এটা হতে পারে, তার জন্য লোকে এটা ভাবেন না আর কি। বোঝা গেল। আচ্ছা ডাক্তারবাবু, সাধারণ মানুষের ক্ষেত্রে মনে করুন যারা, আমি বলতে চাইছি চিকিৎসা শাস্ত্র বিষয়ে এত কিছু যারা জানে না, অভিজ্ঞ না একবারেই, সমাজের একদম হয়তো নিচু তলার মানুষ, যারা হয়তো দিন আনে দিন খায়, মানে সেই হিসেবে শিক্ষার প্রসারও হয়তো তাদের মধ্যে নেই, মানে সেই সমাজের জন্য, আমি সেই সমাজের জন্য বলছি, বিশেষ করে যারা একটু মনে করুন শিক্ষিত, উচ্চশিক্ষিত বা শহরের মধ্যে থাকে, তারা হয়তো কিছু কিছু বিষয়ে আমরা এমনিই সচেতন, কিন্তু একদম যাদের মধ্যে এই সচেতনতা নেই, সেই ক্ষেত্রে সাধারণ জীবনযাপনের জন্য যাতে এই মূত্র সংক্রান্ত যে সমস্ত রোগগুলো আর কি, সেগুলোকে এড়িয়ে যাওয়ার জন্য, অ্যাভয়েড করার জন্য কি ধরনের জীবনযাপনটা বাঞ্ছনীয়? এক নম্বর হচ্ছে সঠিক পরিমাণে জল পান করা। সঠিক পরিমাণ বলতে এক এক ধরনের লোকের কাছে, এক এক ধরনের, মানে ব্যক্তির কাছে সঠিক জল পানের ডেফিনেশন এক এক ধরনের। মানে হার্ট, কিডনি এসব দিকে সব সমস্যা না থাকলে মোটামুটি একটা পূর্ণবয়স্ক পুরুষ বা মহিলা অ্যাভারেজ 2.5 থেকে 3 লিটার জল খাওয়া উচিত। এবার যদি কারো হার্ট বা কিডনির সমস্যা থাকে, তার ক্ষেত্রে তো কিছুটা ফ্লুইড রেস্ট্রিকশন থাকে, সেটা মেনে চলতে হবে। এটা এক নম্বর কথা, জল মানে অ্যাডিকুয়েট ফ্লুইড ইনটেক। দিয়ে ডায়েটে যেটা হচ্ছে মেন হচ্ছে ফাস্টফুড এবং প্রোটিন জাতীয় খাবার, সল্ট, এগুলো আমাদের খুব ক্ষতি করে। এগুলো কম খাওয়া, প্রোটিন তো আমাদের দরকার, কিন্তু অতিরিক্ত প্রোটিন খাওয়া খারাপ। আমাদের জেনারেলি মানে 1 কেজি বডি ওয়েটের জন্য 1 গ্রাম প্রোটিন লাগে, আমাদের 50 কেজি জন্য 50 গ্রাম প্রোটিন লাগে, আমরা তার থেকে অনেক বেশি খাই। তার সাথে আমরা সম্ভব কন্ট্রোল করা, আর ফ্রেশ ভেজিটেবলস, ফ্রুটস, যা বাট বিষক্রিয়ার এফেক্ট আপনি যেটা বললেন সেটাও মাথায় রাখতে হবে। ওই জন্য বাজারে গিয়ে সেই সবজিগুলোই সিলেক্ট করতে হবে যেগুলো বিষক্রিয়া সম্পূর্ণ যত সম্ভব কম হয়, তাই অ্যাভয়েড করার উপায় নেই। তার মানে এগুলো হলো, এগুলি এই তিনটে হচ্ছে মেন, মানে ভিত্তি স্তম্ভ। আচ্ছা, মানুষের হাতে এইটুকুই করা রয়েছে। আচ্ছা, একটা জিনিস জানতে খুব ইচ্ছা করছে, ধরুন এই যে আমরা তো এখন বর্তমানে অনেকেই বাইরে চলে যায়, এবং বাইরে যাওয়ার একটা প্রধান, মানে চিকিৎসার ক্ষেত্রে বাইরে যাওয়া বলছি আর কি, বিভিন্ন দক্ষিণের জায়গায় চলে যাচ্ছি বা অন্য অন্য ক্ষেত্রে রাজ্য ছাড়ি, এবং সেখানে একটা প্রধান লক্ষ্য থাকে যে হোল বডি চেক আপ করিয়ে এলাম, এরকম একটা কথা শোনা যায়। এরকম প্রক্রিয়া বা এরকম চিকিৎসা কি বর্ধমানে হয়? প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে হোল বডি চেক আপ ব্যাপারটা, ধরুন আমি ধরে নিলাম আমি কিছুই জানি না চিকিৎসা সংক্রান্ত বিষয়ে, হোল বডি চেক আপ বিষয়টা কীরকম,
আর এখানে কি কি ধরনের রোগগুলো জানা যেতে পারে এবং কোন ধরনের রোগগুলো এর মধ্যেও বেরিয়ে যেতে পারে, মানে জানা যাবে না, এরকম কি কিছু থাকে? না, হোল বডি চেক আপ বলতে এত কোনো মানে এগুলো সাধারণত কর্পোরেট বা ইন্স্যুরেন্স যারা কাজ করে তাদের হোল বডি চেক আপ বছরের করে লাগে। আচ্ছা, মানে তাদের রুটিনলি কোম্পানির সাবমিশন করতে হয়, রুটিনলি সমস্ত কিছু ঠিক আছে কিনা, বেসলাইন ইনভেস্টিগেশন, সুগার, হিমোগ্লোবিন, সুগার, আয়ার সব কিছু আছে কিনা, এগুলো নিশ্চয়ই একটা নির্দিষ্ট বয়সের পরে, বিশেষ করে আফটার 40 সবাইকে একবার করে চেক আপ করা বেটার। আচ্ছা, তো আমার সুগার হলো কিনা, কোলেস্ট্রল ঠিক আছে কিনা, নাহলে অনেক পরে যখন জানতে পারলাম একটা হার্টে ব্লকেজ চলে আসছে, কোলেস্ট্রল বেশি ছিল, প্রিভেন্টেবল। তো সেগুলো নিশ্চয়ই একটা নির্দিষ্ট এজের পরে চেক আপ করলে লাভ আছে, এবার সেটা কোনো ডাক্তারবাবুকে দেখিয়ে করা উচিত। ব্লাইন্ডলি হোল বডি সব মানে যেটুকু দরকার ডাক্তারবাবু আমি চেক আপ করবো, আমার স্ক্রিনিং করবো, আচ্ছা আচ্ছা, ডাক্তারবাবু বুঝে যাবেন, তাহলে এইগুলো করতে হবে। বোঝা গেল। এই প্রসঙ্গে বলি ডাক্তারবাবু, যাতে ব্যাপারটা অনেকের কাছে পরিষ্কার হয়ে যায়, মানে এটা করতে গেলে ব্যয়ের দিকটা কিরকম, কতটা, যদি একটা আন্দাজে পাওয়া যায় আর কি? মোটামুটি স্ট্যান্ডার্ড জায়গা করতে হলে আপনার 1200 টাকা। আচ্ছা আচ্ছা, এবার শেষ কথা বলে আমরা অনুষ্ঠানে একদম দ্বার প্রান্তে এসে গেছি আর কি, আর বেশি দীর্ঘায়িত করবো না। শেষ প্রশ্ন যেটা, অনেক ক্ষেত্রে আমরা বর্তমান যে সময়ে বাস করছি, এখানে সবাই তো খুব ব্যস্ত, সবাই ছোটাছুটি করছে এবং কর্পোরেট জগৎটা আমাদেরকে ঘিরে ফেলছে আর কি ক্রমশ। এবার এই ব্যস্ততার মাঝে দেখা যায় অনেক সময় আমাদের যখন হয়তো প্রস্রাবের বেগ আসে, আমরা এমন একটা পজিশনে আছি যেখানে হয়তো যাওয়ার কোনো সুযোগ পাচ্ছি না, টয়লেটে বা বাথরুমে বা কোথাও একটা জায়গা পাচ্ছি না, কিছুক্ষণ হয়তো আমাদেরকে চেপে রাখতে হচ্ছে। এই চেপে রাখাটা কতটা মারাত্মক বা কতক্ষণ পর্যন্ত এটা রাখা যেতে পারে, তারপর গেলে এটা ক্ষতিকর হয়ে দাঁড়াতে পারে? দেখুন, এটা তো ভগবান আমাদের যে যে স্ফিংটার বলে জিনিস আছে, পেচ্ছাপ ধরে রাখা দিয়েছে, তো এই কারণেই আমরা যাতে সোশ্যাল হই, আমরা ঠিকঠাক ইউরিনটা কন্ট্রোল করতে পারি, কিন্তু তার নিশ্চয়টা মানে সীমা পরিসীমা থাকা উচিত। এবার জেনারেলি আমাদের ফিজিওলজিক্যাল লিমিট পর্যন্ত যতক্ষণ আমরা কষ্ট না করে ধরে রাখতে পারি পেচ্ছাপ, খুব একটা অসুবিধা হয়। আচ্ছা, তা অনেকজনের ক্ষেত্রেই দেখা যায় এই পেচ্ছাপ ধরে রাখতে রাখতে, বিশেষ করে মহিলাদের, টিনেজার বা ওই কাছাকাছি মহিলাদের, যে আসলে সমস্যা হচ্ছে আমাদের দেশে অ্যাডিকুয়েট টয়লেট নেই, তো ছেলেরা যে কোনো জায়গায় করে দেবে, মেয়েদের ক্ষেত্রে অসুবিধা। তার ফলে সোশ্যালি তারা ছোটবেলা থেকে ট্রেন্ড হয়ে যায় ইউরিন ধরে রাখতে, সেই একটা সমস্যা হয়ে যায়। এবার ইউরিন ধরে রাখতে হলে তাদের কি সমস্যা হয়, এই মানে পেচ্ছাপের সংক্রমণ তৈরি হয়। তার ওই জন্যই খুব বেশিক্ষণ মানে, এবার একটা এমার্জেন্সি কাজ কতক্ষণ, 1 ঘন্টা 8 ঘন্টা থাকতে হবে, তারপরে ফার্স্ট পসিবিলিটিতে ইউরিন করে নেওয়া উচিত, আননেসেসারি ধরে রাখা উচিত না। আচ্ছা, বুঝে গেল। খুব ভালো লাগলো, আপনাকে অসংখ্য ধন্যবাদ এতটা আপনার মূল্যবান জীবন থেকে এতটা সময় দেওয়ার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ জানাই সঙ্গে থাকার জন্য। এতক্ষণ আমি সঙ্গে ছিলাম সুকান্ত প্রামাণিক।